তাহলে সবার আগে মোশন আন্ডার গ্র্যাভিটির কিছু প্রবলেম দেখা যাক। দুশো মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো। ছ সেকেন্ড যাত্রাকালে প্রতি 2 সেকেন্ড অন্তর অতিক্রান্ত দূরত্ব সমূহের অনুপাত হবে A 1:2:3, B 1:4:9, আর D 1:3:5। এর আনসার করতে হবে। তাহলে সবার প্রথম 2 সেকেন্ডে S1, আচ্ছা পড়ছে তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে হাফ জি, ইনিশিয়াল ভেলোসিটি 0, 2 স্কোয়ার, তার মানে হাফ জি ইন্টু 4 S2। এবার S2-তে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি আমাকে বার করতে হবে কতটা ডিস্টেন্স যাচ্ছে। আচ্ছা পরের 2 সেকেন্ডে, তাহলে প্রথম থেকে টোটাল 4 সেকেন্ডে যেটা যায় মাইনাস, তাহলে প্রথম 2 সেকেন্ডে যত গেছে বার করে রেখেছিলাম, তাহলে এটা হলো পরের 2 সেকেন্ডে। এটাকে এইভাবে লিখলে আরও ভালো হয়, S2 S4, তাহলে এখান থেকে ভ্যালুটা ইনিশিয়াল ভেলোসিটি তো 0, তারপরে কি হচ্ছে হাফ জি 4 স্কোয়ার মাইনাস হাফ জি 4, তাহলে এখান থেকে হাফ জি 16 মাইনাস 4 12। এবার হলো S6, তাহলে শুরু থেকে প্রথম 6 সেকেন্ডে কতটা যায় মাইনাস, চার সেকেন্ডে কতটা গেছে
ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে হাফ জি 6² মাইনাস হাফ জি 12, তাহলে হাফ জি 36 মাইনাস 12, তাহলে আসছে আমার 24। শুরু থেকে কতটা গেছে 6 সেকেন্ডে, এটা 4 সেকেন্ডে কতটা গেছে, মাইনাস হাফ, প্রথম থেকে হাফ, তাহলে এটা হবে 4², তার মানে এটা আসছে আমার 16, তাহলে এটা হচ্ছে আমার 20। তাহলে কি করতে হবে, S2 S2 S4 S2 S6, তাহলে হাফ জি গুলো তো কেটে যাবে, তাই আর লিখছি না। 4:12 20, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত দাঁড়ায়, 1:3:5, এটা হলো ফার্স্ট। নেক্সট, একটি সেতুর উপর থেকে কোনো বস্তুকে (4.9 মিটার পার সেকেন্ড) গতিবেগে খাড়া উপরের দিক থেকে উপরের দিকে ছোড়া হলে তা 2 সেকেন্ড সময় জলে পড়ে। জল থেকে সেতুটির উচ্চতা কত? A 4.9 মিটার, B 9.8 মিটার, C 19.8 মিটার, আর D 24.7 মিটার। তাহলে এই অঙ্কটা অ্যাপ্রোচ করতে গেলে, তাহলে এইখানে যদি সেতু থাকে আর এইখানে যদি তার জলটা থাকে, তাহলে এখান থেকে উপর দিকে ছোড়া হয়েছে, তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে দিয়েছে ইউ। তাহলে আমি যদি টোটাল টাইম অফ ফ্লাইট বার করতে পারি যে কতক্ষণ লেগেছে গোটা উড়ে আবার এইখানেই ফিরে আসতে এই লেভেলে, তাহলে তারপরে
টোটাল 2 সেকেন্ড থেকে বাদ দিলে পেয়ে যাব যে এই দূরত্বটা কতক্ষণে গেছে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট সমগ্র গতির জন্য যেটা হবে এই হাইটই আবার ফিরে আসতে 2u/g। তাহলে 2 ইন্টু 4.9 ইন্টু 9.8, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডেও এখানটা ফিরে এসছে। তাহলে আর বাকি কতটা পড়ে রইল? 1 সেকেন্ড। টোটাল 2 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডেও কতটা যায়? তাহলে যখন ও আবার এখানে যখন চলে এসছে তখন ওর বেগ আবার একই 4.9, ও তো আবার বেগ বেড়ে বেড়ে এই পয়েন্টে যখন এসছে তখন পড়ার সময় তখন আবার ওর বেগ এইখানে ইউই হয়েছে। তাহলে তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, তাহলে 1 সেকেন্ডে কতটা গেছে? বেগ হলো 4.9 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 1² তাহলে 4.9 প্লাস 4.9 ইজ ইকুয়াল টু 9.8 মিটার। তাহলে আমি কত বলতে পারি? এই যে সেতু থেকে জল থেকে সেতুর উচ্চতা হলো 9.8 মিটার। আনসার। এর পরের প্রবলেমটা 3। কোনো বস্তুকে h মিটার উচ্চতায় কোনো টাওয়ারের উপর থেকে ফেলা হলে t সেকেন্ডে তা ভূমিতে পড়ে, বস্তুটি ফেলার t/3 সেকেন্ড পরে তার অবস্থান কোথায় হবে?
ভূমি থেকে h/9 মিটার উচ্চতায় b 7h/9 মিটার এইট h/9 মিটার উচ্চতায় সেভেন্টিন h/18 মিটার উচ্চতায় এটা বার করতে হবে। তাহলে গোটা যে হাইটটা হয় আনসার নিচে পড়ছে তো, তাহলে u0 তাহলে হাফ g/t²। বস্তুটি ফেলার t/3 সেকেন্ড পড়ে, তাহলে সাপোজ ওটা h ধরে নিলাম, তাহলে হাফ g/t/3 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1/9 ইন্টু হাফ g/t²। এবার কি বলেছে মাটি থেকে কতটা উচ্চতায়, তাহলে বার করতে হবে h - h, তাহলে 1 - 1/9 হাফ g/t²। তাহলে ও h মিটার এখানে বলেছে না, তাহলে এইটা ছোট হাতের h লিখতে হবে, ধরে নিই এটা h', এটা ছোট হাতের h লিখতে হবে, দিয়ে দিয়েছে। তাহলে কত হচ্ছে 8/9 h, এটা আনসার। এবার হলো 100। এবার আরেকটা প্রবলেম দেখা যাক। স্থির অবস্থা থেকে একটি ব্লক কোনো মসৃণ আনততল বরাবর পিছলে পড়ছে, t = n-1 থেকে t = n সময় অতিক্রান্ত দূরত্ব Sn হলে Sn/Sn + 1 হবে a 2n - 1/2n 2n
প্লাস 1/2n minus 1, 2n minus 1 divided by 2n plus 1, আর ডিতে 2n by 2n plus 1. তাহলে এখানে রেডিমেড একটা ফর্মুলা আমরা বার করেছিলাম, সেটা ইউজ করি। Sn is equal to u plus half a into 2n minus 1. এবার স্থির অবস্থা থেকে, অর্থাৎ এইটা হয়ে যাবে 0। তাহলে Sn is equal to half a into 2n minus 1. তাহলে Sn plus 1 is equal to half a ব্র্যাকেটের মধ্যে 2 into n plus 1, 2n plus 2 minus 1, একবারই করে দিলাম যা। তাহলে is equal to half a 2n plus 1. Therefore কি বলেছে, Sn by Sn plus 1 is equal to Sn কত, এটা দিয়ে এটা ডিভাইড করলে হাফ এগুলো কেটে যায়, 2n minus 1 divided by 2n plus 1. এটা হলো আনসার। আরেকটা প্রবলেম দেখা যাক 5 নম্বর। 1 কেজি ও 3 কেজি ভরের 1 কেজি ও 3 কেজি ভরের দুটি বস্তু এ ও বি কে যথাক্রমে ষোলো মিটার ও 25 মিটার উচ্চতা থেকে ফেলা হলে ভূমিতে পৌঁছাতে তাদের প্রয়োজনীয় সময়ের অনুপাত হবে A 4/5, B 5/4, C 12/5 আর D 5/12। তাহলে স্থির অবস্থা থেকে ফেলা হয়েছে, তাই তো? হাইট দিয়েছে,
টাইমের সাথে রিলেশন, ইজ ইকুয়াল টু হাফ জি t1 স্কোয়ার প্রথম কেসে, আর দ্বিতীয়টা h2 ইজ ইকুয়াল টু হাফ জি t2 স্কোয়ার। তাহলে ডিভাইড করলে কত হচ্ছে, h1 বাই h2 ইজ ইকুয়াল টু t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার। দেয়ারফোর t1 বাই t2 ইজ ইকুয়াল টু রুট আন্ডার অফ h1 বাই h2। এবার ভ্যালু কত দিয়েছে, 16 আর 25, তাহলে রুট আন্ডার 16 বাই 25 ইজ ইকুয়াল টু 4/5। এখান থেকে কয়েকটা কথা বলা যেতে পারে, এটা তো আনসার হয়ে গেল। তাহলে একটা কথা এখান থেকে আবার প্রমাণিত হয় যে পড়ার জন্য সময়ের যে ডিউরেশন হবে বা সময় যতক্ষণ লাগবে সেটা মাসের উপর ডিপেন্ড করে না। এখানে যদি এদের হাইট সেম হতো তাহলে এরা একই সময় পড়তো, মানে তাদের টাইম অফ ডিসেন্ট একই হতো। তার মানে মাসের উপর ডিপেন্ড করে না। এইটা ওই বোয়েলের যে পরীক্ষা ছিল ফেদার গিনি এক্সপেরিমেন্ট, সেটা প্রমাণ হয় এখান থেকে যে টাইমের উপর ডিপেন্ড করে না, এক। আর 2 নম্বর, তা ওই 2 নম্বর শুধুমাত্র যা হবে হাইট সেই ডিস্টেন্সটা কভার করতে, আর সে জন্য রিলেশনশিপ যা আছে সেটাই ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এতক্ষণ যেটাতে কনসেন্ট্রেট করেছিলাম কাইনেমেটিক্সে সেটা হলো মোশন ইন 1 ডাইমেনশন, একটা অক্ষ বরাবর মোশন। এবার আমরা দেখব দ্বিমাত্রিক গতি বা মোশন ইন 2 ডাইমেনশন। মোশন ইন 2 ডাইমেনশন তার মানে আগের বার যে কোনো একটা কোঅর্ডিনেট, যদি আমরা এক্স অক্ষ ধরি এক্স কোঅর্ডিনেট, যদি আমরা ওয়াই কোঅর্ডিনেট ধরি ওয়াই কোঅর্ডিনেট, তাহলে যেটা ধরেছিলাম সেটা আমাদের পরিবর্তন হয়েছিল। কিন্তু ঘটনা হলো এবার দুটো একসাথে হবে, তাই সেটা একটু ভিজুয়ালাইজ করা যাক, তারপর তার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনসগুলো দেখা যাবে। সবার প্রথম সাপোজ এখানে একটা পার্টিকেল আছে পি, বা ওই কোনো পার্টিকেলের এটা পজিশন এক্স ওয়াই, তার কোঅর্ডিনেট এটা এক্স অ্যাক্সিস আর এটা হলো তার ওয়াই অ্যাক্সিস। তাহলে এখান থেকে আমাদের যে জানা ফরম্যাটটা আছে সেখান থেকে আমরা এর পজিশন ভেক্টর লিখতেই পারি। হ্যাঁ, অবভিয়াসলি এটা কিন্তু অরিজিন বা মূলবিন্দু। তাহলে এর পজিশন ভেক্টরটা আমরা কীভাবে লিখব, আর ভেক্টর is equal to OP is equal to basically xi cap plus yj cap। তাহলে পজিশন ভেক্টর কী হলো, শুধু এক্স বা শুধু ওয়াই হলো না, দুটোই রইল। এবার এ যদি মুভ করে তাহলে টাইমের সাথে এর পজিশন চেঞ্জ হবে, তাহলে টাইমের সাথে যদি এর পজিশন চেঞ্জ হয় তাহলে এর ভেলোসিটিটা বার করতে হবে। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু dr dt, একটা একটা করে ডেরিভেটিভ করব। তাহলে কি হচ্ছে, প্রথমে এক্সের রেসপেক্টে এক্স আর আই মাল্টিপ্লিকেশন আছে, তাও বলছি dx dt আই ক্যাপ। এবার ঘটনা হলো বলাই যেতে পারে যে এক্সের রেসপেক্টে করলাম, আই এর রেসপেক্টে কেন করলাম না, এক্সের রেসপেক্টে করলাম, এবার আই এর রেসপেক্টেও করা উচিত। কিন্তু এবার এক্সটাকে রেখে যখন আই এর রেসপেক্টে করবো, আই আর যে কোনো পয়েন্টে তো চেঞ্জ হচ্ছে না, তার ম্যাগনিটিউড আর ডিরেকশন অল ওভার দ্য প্লেন, অল ওভার দ্য 2D প্লেন আই অ্যান্ড জে ইউনিট ভেক্টরসগুলো তার ডিরেকশন পাল্টাচ্ছেই না, ডিরেকশন পাল্টাচ্ছে না, ম্যাগনিটিউড তো পাল্টাবেই না ইউনিট ভেক্টর। তাহলে এগুলো কনস্ট্যান্ট। কিন্তু এখানে একটা কথা বলে রাখা দরকার, যদি আমরা এই কার্টেশিয়ান স্থানাঙ্ক থেকে যদি আমরা পোলার কোঅর্ডিনেটে চলে যাই তখন আমাদের আর থিটা আসবে। তাহলে আর থিটা কিন্তু কনস্ট্যান্ট ভেক্টরস নয়। এই ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকতেই পারে কিন্তু তাদের ডিরেকশন প্রতিটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে, কারণ রেডিয়াসের সাথে, কারণ রেডিয়াস ভেক্টর এই দিক বরাবর এখন এদিকে কাজ করছে, যখন এদিকে করবে এদিকে, সেটা নয় পরে একবার আলোচনা করা যাবে। যে কিন্তু এখানে যে মূল কথাটা হলো তারা কনস্ট্যান্ট নয়, এরা কিন্তু কনস্ট্যান্ট।
যদি পুরোটা হয়ে যাওয়ার পর যদি থাকে টাইম, তাহলে ওটাও আলোচনা করে দেওয়া যাবে একবার। আচ্ছা, এবার আর এটা হলো ডিওয়াই ডিটি ইন্টু জে গ্যাপ বাই দ্য সেম রিজন। তাহলে এইটা ভেলোসিটি, আবার এটাও ভেলোসিটি। তাহলে যদি গোটা ভেলোসিটি দেখা হয়, এটাও তাহলে ভেলোসিটির এক্স কম্পোনেন্ট, তাহলে ইট ক্যান বি রিটেন অ্যাজ ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। তাহলে এখান থেকে ভি এক্সের ভ্যালু কত, বেসিক্যালি ডি এক্স ডিটি ম্যাগনিচিউডটা, আর ভি ওয়াই এর ম্যাগনিচিউডটা ডি ওয়াই জিটি। এটা হলো ভেলোসিটি। এবার সিমিলারলি, ইফ দ্য ভেলোসিটি চেঞ্জেস উইথ টাইম, উই হ্যাভ আনাদার কোয়ান্টিটি নোন অ্যাজ অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ গিভেন বাই দ্য টাইম ডেরিভেটিভ অফ দ্য ভেলোসিটি। এইটা চেঞ্জ হতে হবে। তাহলে এটা যদি করি, তাহলে ডি ভি এক্স ডিটি, again the I cap is a constant one, so no derivative, and this one dv by dt j cap. So this is the acceleration components. It can be further written as ax I cap plus ay j cap. Now this ax part is equal to dvx dt, that is the x component of the acceleration is equal to time rate of change of the x component of velocity. তাহলে অ্যাক্সেলারেশনের x component মানে হলো ভেলোসিটির x component টাইমের সাথে ডেরিভেটিভটা, অ্যান্ড সিমিলারলি একইভাবে dvy ay is equal to dvy dt. সো এটাকে ফার্দার এইভাবেও লেখা যেতে পারতো আর কি, ডি টু আর ডি টি টু আই ক্যাপ প্লাস ডি টু আর ডি টি টু। তাহলে এইগুলো জেনারেল ফর্ম। এবার এর ফিজিক্যাল অ্যাপ্লিকেশনস দেখা যাক এই দ্বিমাত্রিক গতির। দ্বিমাত্রিক গতির যেটা সব থেকে ক্লাসিক এক্সাম্পল যেটা পড়তে হয়, প্রজেক্টাইল মোশন বা প্রাস। আগেই বলা হয়েছে যে এটা 2D মোশন, তাহলে এক্স আর ওয়াই উভয় থাকবে। এবার একটা বডিকে এইভাবে ছোড়া হলো অ্যাট আ সাম অ্যাঙ্গেল থিটা। তাহলে বডিটা কি হলো, পৃথিবী পৃষ্ঠে এইভাবে গিয়ে আবার এইভাবে চলে এলো। তাহলে আমরা এই ধরনের গতিকে প্রজেক্টাইল মোশন বলবো। তাহলে এর যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয়, থিটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা প্রক্ষেপ কোণ। আর ইউটা হবে এখানে ভেলোসিটি অফ প্রজেকশন বা প্রক্ষেপ বেগ। এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে আর। এটা হলো রেঞ্জ বা সীমা, আর এইটা হলো হাইয়েস্ট হাইট বা গ্রেটেস্ট হাইট এইচ, ম্যাক্সিমাম হাইট।
এবার এই যে এবার আমরা ভেলোসিটির দিকে কনসেন্ট্রেট করি, এই যে ইউ ভেলোসিটিটা, এই ইউ ভেলোসিটিটাকে এইভাবে অ্যানালাইজ করা এই মোশনটাকে শক্ত আছে। তো আমরা একটু ইউ ভেলোসিটিটাকে আমরা দুটো মোশনে ভেঙে নিই। কি কি আমরা আগে শিখেছিলাম ভেক্টরের কম্পোনেন্টে ভাঙা। তাহলে এই যে কম্পোনেন্টটা আসছে, এই কম্পোনেন্টটা, এটা হলো ইউএক্স কম্পোনেন্ট, ইউ এর এক্স ডিরেকশন কম্পোনেন্ট। তাহলে এটা কি হবে? ইউ কস থিটা। সিমিলারলি এই দিকে যে কম্পোনেন্টটা ভাঙা হবে সেটা হবে ইউ ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা। তাহলে আমরা প্রথমে ইউএক্সটা দেখি। সারাক্ষণই এ কন্টিনিউয়াসলি এগিয়ে গেছে, তার মানে ইউএক্সটা সবসময় কাজ করেছে বেসিক্যালি। তার মানে আমরা যদি যে কোনো পয়েন্টে নিয়ে নিই, ইউএক্সের একটা করে ডিরেকশন পাবো ইভেন অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট। আমরা পেয়েছি। কিন্তু আবার এটাও সত্যি ইউওয়াই কিন্তু ওভার টাইম কমেছে। এখানে কিন্তু ইউওয়াই 0 হয়ে গেছে, এখানে ইউওয়াই কমেছে, কমতে কমতে 0। তারপরে এটা আবার ইউওয়াইটা নিচের দিকে কাজ করেছে, করতে করতে এখান অবধি এসছে। আমরা এই সেম হাইট অবধি ক্যালকুলেশনটা করছি, যে ও যে হাইটে বা যে লেভেল থেকে ছোড়া হয়েছে আবার সেই লেভেলে ব্যাক করছে, আমরা এই অ্যাজাম্পশনটায় ক্যালকুলেট করছি। তাহলে ইউওয়াইটা বেসিক্যালি ইউওয়াই কম্পোনেন্টটা চেঞ্জ করবে ওভার টাইম, আর ইউ কস থিটাটা কিন্তু মানে ওভার টাইম কনস্ট্যান্ট থাকবে। এইটা হলো প্রজেক্টাইল মোশনের বৈশিষ্ট্য। তাহলে একটা একটা করে দেখা যাক। আচ্ছা, এবার আমরা হরাইজন্টাল মোশন আর ভার্টিক্যাল মোশন দুটো আলাদা আলাদা করে অ্যানালাইজ করি। তাহলে সবার প্রথম হলো টাইম অফ অ্যাসেন্ট, যে কতক্ষণে এটা এই হাইয়েস্ট পয়েন্টে উঠেছে। যদি এই হাইয়েস্ট পয়েন্টের নামটা যদি আমি এ দিই, তাহলে এতে এর উঠতে কতক্ষণ লেগেছে। তো আমরা তো জানি, আমরা যে রিলেশনশিপ জানতাম সেখানটা ইউজ করি, টাইম বার করতে বলেছে। তাহলে আচ্ছা, রিলেশনশিপটাকে লিখি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কারণ এটা ভেলোসিটিটা জিটা অপোজিট দিকে কাজ করছে ভেলোসিটির। তো ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাবে। যেই ভেলোসিটিতে শুরু করেছে তার ভ্যালু ছিল আমার ইউ সাইন থিটা, আর জি ইন্টু টি, তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এই টাইমে ও এইখান থেকে ও হাইটে গ্রেটেস্ট হাইটটা অ্যাটেন্ড করেছে। ঠিক। নাম্বার 2, টাইম অফ লাইট বা উড্ডয়নকাল। টাইম অফ লাইট মানে কতক্ষণে, মানে ও কতক্ষণ বায়ুতে ছিল, এইটা যদি আমায় বার করতে হয়। আমি যদি গোটা ইকুয়েশনটাই যদি একবারে লিখতে হয়, তার মানে আমার যে টোটাল ডিস্টেন্সটা বা টোটাল হাইটটা প্রথমেও 0 ছিল, পরেও কিন্তু 0ই হয়ে যাচ্ছে। এইভাবেও ক্যালকুলেট করা যেতে পারে। আচ্ছা, আগে সোজা প্রসেসটা বলি। উঠতে যতক্ষণ আবার একইভাবে বেড়েছে, তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটটা এইভাবেও লেখা যায় 2t, মানে টোয়াইস দ্য টাইম অফ অ্যাসেন্ট। তাহলে 2u সাইন থিটা বাই জি। আবার একটাই কথা বলার, যে এখানে কিন্তু সেম হাইট অবধি যেখান থেকে ছোড়া হয়েছে সেই পয়েন্টে রিটার্ন করা, মানে সেই লেভেলে রিটার্ন করার জন্য টাইমটা কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে। আচ্ছা, এটা একবারেও করা যেতে পারে। আমার আলটিমেটলি হাইটটা তো 0, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ
সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ, রিটার্ডেশন হচ্ছে, হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো? টি ইকুয়াল টু, এদিকে নিয়ে এলাম, টি কেটে গেল 2u সাইন থিটা বাই জি। এইভাবেও ক্যালকুলেট করা যায় টোটাল টাইম অফ ফ্লাইট। এবার ম্যাক্সিমাম হাইট, কতটা উঠেছে। তাহলে ম্যাক্সিমাম হাইটটা বার করতে গেলে কি করতে হবে? আবার একই জিনিস, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এবার এখানে ভ্যালুগুলো বসাতে হবে। 0 উঠছে কার জন্য? ইউ সাইন থিটার জন্য উঠছে, তাহলে স্কোয়ার হয়ে গেলে এটা হবে মাইনাস 2gh। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এটা হলো আমার ম্যাক্সিমাম হাইট। সিমিলারলি এবার লাস্টের আগেরটা, মানে এর একটা ইম্পর্টেন্ট জিনিস, হরাইজন্টাল রেঞ্জ। এই কতটা ডিস্টেন্স ও কভার করবে এখানে, এই ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে হরাইজন্টাল রেঞ্জ, তাহলে আর ইজ ইকুয়াল টু রেঞ্জের জন্য যে ভেলোসিটিটা দায়ী, যে কম্পোনেন্টটা, সেটা হলো ইউ কস থিটা। এই ভেলোসিটিটা নিয়ে কতক্ষণ ট্রাভেল করেছে, টোটাল টাইম অফ ফ্লাইট টি। তাহলে ইউ কস থিটা ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট বার করেছিলাম 2u সাইন থিটা, এই যে বাই জি। এই হলো টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে এটাকে ক্যালকুলেট করলে 2u, আচ্ছা 2টাকে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা বাই জি। তাহলে এইটা হলো রেঞ্জ। এই রেঞ্জের ইকুয়েশন থেকে যদি আমি এটা জানতে চাই যে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলের জন্য রেঞ্জটা ম্যাক্সিমাম হয়, তাহলে কীভাবে বার করব? আর ম্যাক্স। এবার ইউ তো কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট ধরে নিচ্ছি ফর আ গিভেন ভেলোসিটি, আর পৃথিবী পৃষ্ঠে আছে জি, একটাই ভ্যালু হবে। কিন্তু ঘটনা হলো এই, তাহলে কার উপর ডিপেন্ড করবে? অ্যাঙ্গেল অফ প্রজেকশনের উপর। তাহলে প্রজেকশন অ্যাঙ্গেলের উপর কীভাবে ডিপেন্ড করে? তো সাইন 2 থিটা, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে 2 থিটা সাইন 1 কত? 90 ডিগ্রি। তার মানে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রিতে ছুড়লে রেঞ্জটা ম্যাক্সিমাম হবে, মানে অনেক দূরে যাবে। এবার সাপোজ একটা পার্টিকুলার কেস দেখা যাক, এই পাতাতেই করছি, তাহলে ফর্মুলাগুলো দেখা যাবে। একটা প্রজেক্টাইলকে থিটা অ্যাঙ্গেলে করা হয়েছে, আমার তো এক্স অ্যাক্সিসের সাথে, তার অ্যাঙ্গেল অফ প্রজেকশন এটা। আর একটাকে করা হয়েছে ওয়াই এর সাথে থিটায়, তাহলে এর ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে একজনের রেঞ্জ কত হবে? প্রথমটার জন্য ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর আরেকজনের জন্য কত হবে? ইউ স্কোয়ার সাইন 2
90 মাইনাস থিটা বাই জি, তাহলে ইউ স্কোয়ার সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সাইন 2 থিটা বাই জি ইজ ইকুয়াল টু R1। তার মানে এক্স 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম, তারপরেও কমবে। তার মানে বেসিক্যালি এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করবে ওয়াই অক্ষের সাথেও যদি সেই অ্যাঙ্গেলটাই করে, তাহলে এদের রেঞ্জটা ইকুয়াল হয়ে যায়। এটা গ্যালিলিও তার ইয়েতে প্রতিষ্ঠা করেছিল আর কি। এবার হলো এই যে কার্ভটা পেয়েছিলাম, কার্ভটার ইকুয়েশনটা কি? এটাকে বলে যাত্রাপথের সমীকরণ বা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। তাহলে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি যদি বার করতে হয়, ধরে নিচ্ছি কোনো একটা পয়েন্টে মোশনের, আচ্ছা প্রথমে তার মানে কি এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনশিপ বার করতে হবে, জেনারেল এক্স আর ওয়াই ধরে নেব। তাহলে যে কোনো পয়েন্টে এক্স এর ভ্যালু কত হবে, ও এক্স কম্পোনেন্টের ভেলোসিটিটা নিয়ে একটা পার্টিকুলার টাইমেও কতটা যেতে পারে। তাহলে এখান থেকে আমি টাইমটা বার করে রেখে দিচ্ছি, এক্স বাই ইউ কস থিটা। এবার ওয়াই ডিরেকশনে কতটা যেতে পারে, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ওয়াই ডিরেকশনে ভেলোসিটি কত, ইউ সাইন থিটা ইন্টু টি ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার টি রাখলে তো হবে না, আমার গ্রাফে এক্স আর ওয়াই দিয়ে ইকুয়েশন লিখবো, তাহলে এক্সতে সাবস্টিটিউট করতে হবে টি এর ভ্যালুটা। তাহলে ইউ সাইন থিটা বাই এই ভ্যালুটা বসিয়ে দিলাম, ইউ কস থিটা ইন্টু এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে ইজ ইকুয়াল টু ইউ গেটস ক্যান্সেলড আউট, tan theta into x minus half g x square by u square cos square theta। এটা মুখস্থ রাখলে ভালো হয়। এই ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা পেলাম ফর এ গিভেন অ্যাঙ্গেল অফ প্রজেকশন, এগুলো তো কনস্ট্যান্ট, এক্স মাইনাস বা প্লাস যাই করি বি এক্স স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা একটা প্যারাবোলার ইকুয়েশন, ইকুয়েশন অফ আ প্যারাবোলা। তাহলে পাথ অফ আ প্রজেক্টাইল ভ্যাকিউম ইজ প্যারাবোলা। হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স থাকলে একটু ডেভিয়েশন ঘটলেও ঘটতে পারে। এবার যে পরের টপিকটা, এটা ডিরেক্ট সিলেবাসে ওভাবে ইনক্লুডেড নেই, কিন্তু মানে এইচএসের সিলেবাসে, কিন্তু তাও এর অ্যাপ্লিকেশনসগুলো লাগে, কম্পিটিটিভ পরীক্ষায় আছে। তো এইটা বললে সুবিধে হয় এটাই যে আমরা অ্যাক্সিসকে কীভাবে ট্রান্সফর্ম করি তার একটা এই লেভেলে ধারণা পাওয়া যায়। যাই হোক, প্রজেক্টাইল মোশন along an inclined plane। মানে আমার যে পুরনো, আমার যে নর্মাল এক্স আর ওয়াই অ্যাক্সিস সেটা হলো এটা, এটা এক্স, এটা ওয়াই। এবার একটা প্রজেক্টাইলও এখান থেকে ছোড়া হয়েছে একটা ভেলোসিটি করে, যেটা এই পথে গিয়ে হয়তো এইভাবে পড়বে।
কিন্তু এখানে একটা যে ব্যাপারটা আলোচনার আছে, এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, নততল। আমাকে বার করতে হবে এই রেঞ্জটা। এটা একটা খুব ভালো অঙ্ক। এখানে সব দিয়ে এখানে রেঞ্জ বার করতে বলে, এখান থেকে হাইট বার করতে, এসব বলতে পারে। তো দেখা যাক একটা একটা করে। তাহলে এটা যদি আমার ইনক্লাইন্ড প্লেন হয়, এবার বলে দিয়েছে ইনক্লাইন্ড প্লেনের ইনক্লিনেশনটা হলো আলফা, আর এই প্রজেক্টাইলটাকে মাটির সাথে ছোড়া হয়েছে অ্যাঙ্গেল থিটা করে। ভেলোসিটি ইউ। তো এই প্রবলেম করতে গেলে সবার প্রথমেই যেটা করতে হবে, কারণ আমি এই অ্যাক্সিসের রেসপেক্টে চাইছি, তো এইটা করার সবথেকে বেস্ট প্রসেস হলো যে আমি এই ইনক্লাইন্ড প্লেন বরাবর আমার অ্যাক্সিসটাকে রোটেট করিয়ে দেবো। আগে ছবিতে করছি, তারপর ম্যাথামেটিক্যাল করব। এক্স ড্যাশ, তাহলে এটা যদি আলফা অ্যাঙ্গেলে রোটেট হয়, তাহলে অবভিয়াসলি ওয়াইটাও রোটেট হবে, হয়ে ওয়াই ড্যাশ হলো। তাহলে এবার এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা সেটা হলো গোটাটা থিটা, আলফা এইটার, তাহলে থিটা মাইনাস আলফা। তাহলে এবার ইউকে ভাঙি এই ইনক্লাইন্ড প্লেন বরাবর, মানে নতুন অ্যাক্সিস বরাবর, ইউ এক্স, তাহলে ইউ কস থিটা মাইনাস আলফা। সিমিলারলি ইউ ওয়াই, ইউ সাইন থিটা মাইনাস আলফা। এবার আমার যে জি, আমার জি কীভাবে কাজ করে? এইভাবে কাজ করে। কিন্তু এই জিটা এই মোশনের জন্য আমি যখন অ্যাক্সিসকে ট্রান্সফর্ম করে দিলাম, তাহলে আমাকে দেখতে হবে জি এর কত কম্পোনেন্ট পড়ছে, মানে জিটাকেও ভেঙে দিতে হবে। জি একটা ভেক্টর কোয়ান্টিটি, ভাঙাই যেতে পারে, তাহলে জিকেও ভাঙছি দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এই ধরনের দুটো, মানে অ্যালং এক্স ড্যাশ আর অ্যালং ওয়াই ড্যাশ। তাহলে বেসিক্যালি এইটা আলফা হলে এটাও আলফা, তাহলে এইটা হলো আমার জি কস আলফা, আর এই অ্যাঙ্গেলটা হলো আমার জি সাইন আলফা। তাহলে এবার অ্যাক্সেলারেশন কত কি কাজ করবে? এক্স ডিরেকশনে, এটা উল্টো দিকে আছে, তাহলে মাইনাস জি সাইন আলফা, আর এ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জি কস আলফা। তাহলে আমরা ইকুয়েশন কীভাবে লিখছিলাম সেভাবেই ইকুয়েশনটা লিখব। আরও ইজি করে দিই, আরও ফর্মালি করি। তাহলে পি একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট হলো এক্স কমা ওয়াই, আমরা এর ইকুয়েশনটা লিখতে চাই। এক্সটা কত হলো আগে, এক্স এ মোশনটা, এক্স ডিরেকশনে মোশনটা ইউ কস ইউটি, তাহলে ইউ এক্স কত? ইউ কস থিটা মাইনাস আলফা ইন্টু টি, ইউটি এবার মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে জি সাইন আলফা টি স্কোয়ার। সিমিলারলি ওয়াই এ কত হচ্ছে? ইউ সাইন থিটা মাইনাস আলফা
ইন্টু টি মাইনাস হাফ জি cos আলফা ইন্টু টি স্কোয়ার। এই দুটো আমার ইকুয়েশন পেলাম। এবার মোস্ট দুটো ইম্পর্টেন্ট যে দুটো ফর্মুলা মনে রাখলে প্রবলেম করতে খুব ইজি হয়ে যাবে, সেইটা হলো সবার প্রথম টাইম অফ ফ্লাইট, মানে কতক্ষণ বায়ুতে ছিল, টাইম অফ ফ্লাইট। তাহলে টাইম অফ ফ্লাইট বার করতে গেলে সব থেকে ইজি হবে টোটাল টাইম অফ ফ্লাইট একবারই করে দিই, তাহলে আরও বেটার। তাহলে 0 is equal to ut প্লাস হাফ জিটি স্কোয়ার ওইখানে। তাহলে যখন ও আবার ফিরে আসছে টোটাল টাইম অফ ফ্লাইটে, আবার তো আগের হাইটে যেখান থেকে ছোড়া হয়েছে সেখান থেকে সেখানে ফিরে আসছে। আমরা এই অ্যাক্সিস বরাবর কিন্তু দেখছি, এই অ্যাক্সিস বরাবর নয়। আমরা অলরেডি ইকুয়েশনগুলোকে ট্রান্সফর্ম করিয়ে নিয়েছি নতুন অ্যাক্সিস বরাবর, এবার আমরা ওই অ্যাক্সিস বরাবরই দেখব। তাহলে ইউ সাইন থিটা মাইনাস আলফা টি মাইনাস হাফ জি কস আলফা ইন্টু টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এদিকে চলে এলে টি ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই জি কস আলফা। এই টোটাল টাইম অফ ফ্লাইটটা মনে রাখলে প্রবলেম করতে খুব ইজি হবে। এই টাইপের প্রবলেম, নাহলে পরীক্ষার হলে রিডিউস করে করাটা একটু সমস্যা হয়ে যাবে। নেক্সট অ্যান্ড আনাদার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো রেঞ্জ অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন। এমনি রেঞ্জ তো বার করতেই পারবো, কিন্তু এই রেঞ্জটা যেটা আগে বললাম, এই রেঞ্জটা বার করতে হবে। তাহলে এই রেঞ্জটা বার করতে গেলে কি করতে হবে, একই জিনিস, এই ডিস্টেন্সটা দেখতে হবে, এই ডিস্টেন্সের ভ্যালুটা। সাপোজ এইটা হলো ও, এটা হলো আমার এ, তাহলে ও এ ইজ ইকুয়াল টু একই ফরম্যাট, ইউ কস থিটা মাইনাস আলফা ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট মাইনাস হাফ জি সাইন আলফা ইন্টু টি স্কোয়ার। তাহলে এটা হলো আমার রেঞ্জ, আর ইজ ইকুয়াল টু ইউ কস থিটা মাইনাস আলফা। টি এর ভ্যালু অলরেডি বার করে রাখা আছে, এখান থেকে বসিয়ে দিই 2u সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা মাইনাস হাফ জি সাইন আলফা ইন্টু 2u সাইন থিটা মাইনাস আলফা বাই জি কস আলফা। এই গোটাটার স্কোয়ার হবে, গোটাটার স্কোয়ার, টি স্কোয়ারের জায়গায় বসলো। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করা যাক। রেঞ্জ কিছু যদি কমন নেওয়া যায় খুব লাভজনক, তাহলে 2 একটা কমন নেওয়া যাচ্ছে, ইউ স্কোয়ার করে দিলে ইউ স্কোয়ার নেওয়া যাচ্ছে, সাইন থিটা মাইনাস আলফাটাকে নিয়ে নেওয়া যাবে, আর নিচে জি কস আলফা দু জায়গায় আছে, তাহলে একটা জি কস আলফাও নিয়ে নেওয়া যেতে পারে। তাহলে পড়ে কি রইল, পড়ে রইল 2u, দুটোই তো নিয়ে নিয়েছি, সাইন না সাইনও তো নিয়ে নিয়েছি, তাহলে কসটা পড়ে রইল, সরি কস থিটা মাইনাস আলফা পড়ে রইল, আর এদিকে কে পড়ে রইল,
মাইনাস জি কস আলফাও নিয়ে নিয়েছি একটা, তাহলে একটা জি কস আলফা পড়ে থাকবে। 2 নিয়েছি একটা, তাহলে একটা 2 পড়ে থাকবে। তাহলে একটা 2 পড়ে আছে আর তার সাথে হাফ কাজ করছে, তাহলে এই 2টাও থাকবে না। আচ্ছা, এই জি আর জি কস আলফার এই জিটাও কেটে যাবে, তাহলে রইল কস আলফা, এর একটা নিয়ে নিয়েছি, আর এখানে পড়ে আছে আমার সাইন আলফা, তাহলে আসছে সাইন আলফা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা, ব্র্যাকেট বন্ধ। তাহলে ইজ ইকুয়াল টু 2u স্কোয়ার সাইন থিটা মাইনাস আলফা বাই, এবার এখান থেকে যদি কসটা মারি জি কস স্কোয়ার আলফা নিয়ে নিলাম, তাহলে এখানে কস আলফা কস থিটা মাইনাস আলফা সাইন আলফা সাইন থিটা মাইনাস আলফা, তাহলে এখানে কস মাইনাস আছে, তাহলে প্লাস হবে কস থিটা মাইনাস আলফা প্লাস আলফা, তাহলে কস থিটা পড়ে থাকবে। রেঞ্জের এইটা খুব ইম্পর্টেন্ট ফর্ম, এইটা জানলে প্রবলেম ইজিলি হয়ে যাবে। এইটা হলো আমার ইনক্লাইন প্লেনের জন্য, ইনক্লাইন প্লেনের জন্য রেঞ্জ, ইনক্লাইন প্লেনের জন্য টাইম।